HMV FM সঙ্গীতাঞ্জলির আজ আবার একটা নতুন গানের আড্ডা বসাতে এসে গেছি সতীনাথ মুখোপাধ্যায়। আচ্ছা, আড্ডা দিতে ভালোবাসেন না এমন কেউ আছেন নাকি? যত কাজে যত ব্যস্ততাতেই থাকুন না কেন, আড্ডা দেবার এতটুকু সুযোগ পেলে কেউ ছাড়বেন না আমি জানি। আপনাদের সকলের জন্য তাই এখন থেকে নিয়ম করে শুক্রবার সন্ধ্যাবেলা 6টা থেকে 7টা 1 ঘন্টা ধরে বসছে গানের আড্ডা। আজকে আড্ডা দেব কার সঙ্গে? যার সঙ্গে তিনিও এক বিশাল আড্ডাবাজ, বাজিয়ে গাইয়ে, মানে জমজমাট আড্ডার সব উপকরণ মনের পরতে পরতে সাজিয়ে দমদমে HMV স্টুডিওতে আজকের গানের আড্ডায় সশরীরে হাজির সুমন চট্টোপাধ্যায়। চাঁদ কহে চামেলি গো হে নিরুপমা, ফিরালে যদি গো চলে যাই। কি সুমনদা, এ কোন সুমন? এ তো হিমাংশু দত্তের গান, বহু পুরনো গান। অসুবিধা নয়, মানে সুমন চট্টোপাধ্যায়ের নাম বললাম, লোকের প্রত্যাশা অন্যরকম, আপনি ফিরিয়ে নিয়ে চলে গেলেন কোথায়? দেখো, প্রথমে আমরা ঠিক করেছিলাম আপনি বলবো না তুমি বলবো, কাজে আমরা তুমিটা বলি। এটা সরি। হ্যাঁ, দ্বিতীয়টাই প্রথম আসলে, অর্থাৎ তোমার যে প্রশ্নটা। হ্যাঁ, কি যে আমি যে গতকাল তো জন্মাইনি নাকি, আমার তো একটা জন্ম বৃত্তান্ত আছে, আমার একটা হয়ে ওঠা আছে। তা জানা আমার সঙ্গীতের আদি গুরু আমার বাবা শ্রী সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আর আমার মা শ্রীমতী উমা চট্টোপাধ্যায়। তা তাদের ঘরে জন্ম নিয়েছি বলেই গান বাজনা অল্প বিস্তর কিছু শেখার সুযোগ পেয়েছি। তো এই যে গানটা আমি তোমায় শোনালাম, আসলে মাথার মধ্যে ঘুরঘুর করছিল। গানের আড্ডা বলছো তুমি, তো মাথায় ঘুরঘুর করছিল, কেননা আমার অতি বাল্য স্মৃতি, মানে শৈশবের বাল্যেরও আগে কি কিছু থাকে বোধ হয় একটা, না একটা তো থাকে, কোথায় যেন হারিয়ে যাওয়া ধোঁয়াটা একটা কুয়াশা ব্যাপার, সেইখান থেকে এই গানগুলো উঠে আসে। ধরো আমার মনে পড়ে তখন আমরা কটকে থাকতাম, আমার জন্ম কটকে, বুঝলে। তা আমার বাবা গান গাইছেন। আমাদের তো সাধারণ অতি বলতে পারো তখন অতি নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমাদের নিজের বলতে কি ছিল, ওই একটা তক্তপোষ, হাঁড়ি কুড়ি যা লোকের থাকে, একটা ফ্যান, ইলেকট্রিক ফ্যান, কয়েকটা আলো, একটা রেডিও মানধাতার আমলের, আর একটা হারমোনিয়াম। এই হচ্ছে আসল ব্যাপার, ওটাই মেন আছে, এটাই আসল। হ্যাঁ, এবং সন্ধে টন্ধে হলেই বাবা অফিস থেকে ফিরে বসে পড়তেন, এই গান শোনাতেন সব, কখনো হ্যাঁ। তারপরে মা গলা মেলালেন, রাতের ময়ূর ছড়ালো যে পাখা, আকাশের নীল গায়, তুমি কোথায় বলো তো দেখি কার গান এটা? ওরে বাবা, আপনি এমন দূরে নিয়ে চলে গেলেন তো উল্টে ফেলে দিলাম। সাংঘাতিক। কিন্তু আমার একটা ব্যাপার ভেবে খুব ভালো লাগছে, বলো নামটা কমসে কম। হিমাংশু দত্তর গান। ও, এটাও হিমাংশু দত্তের গান? আচ্ছা, আমাদের জানার পরিধি কত কম, এইটুকুনি পেরিফেরি নিয়ে জেনে কত জানি ভাব দেখাচ্ছি। একটু আগে হিমাংশু দত্তর গানই গাইলেন, সেটা খুব পরিচিত, মানে আমি তো শুনেছি, বেশ কয়েকবার শুনেছি, এইটা কিন্তু তেমন করে শুনিনি। আমার সতীনাথ দুটোই প্রথম দিকে কোন কাঁধে রেকর্ড ছিল জানি না, পরের দিকে কিন্তু বোধ হয় এই গ্রামফোন কোম্পানি অফ ইন্ডিয়ার একটা ট্রিবিউট টু হিমাংশু দত্ত, আমার মনে হচ্ছে আমার প্রথম যৌবনে, তাতে এই গান সংকলিত ছিল। প্রথম দিকে তো ঠিক সংকলিত অবস্থায় ছিল না, অ্যাসর্টেড করা হয়েছে। এইসব গান শুনে কিন্তু আমাদের বড় হওয়া না, সেই গানগুলো শুধু শোনা নয়, আমার যেটা ভাবতে ভালো লাগছে যে আপনার বাড়িতে আপনি একটা কিন্তু মার মধ্যে দিয়ে, বাবার মধ্যে দিয়ে গানের যে পরিবেশ তৈরি করা ছিল সেটাকে পেয়েছিলেন, এটা কিন্তু খুব বড় পাওনা। যে কোনো শিল্পী যে পরে হয়েছে তার ছেলেবেলায় 100 বার। শুধু দেখো বাড়ি কেন, এই যে যেখানে তুমি আমি বসে আছি, HMV স্টুডিও, তা আমি তো দূরের কথা, আমার ধারণা আমার বাবা মার তখন প্রণয় পর্ব শেষ হয়ে সবে বিয়ে হয়েছে বা এরকম। তা দুজনেই ছিলেন গানের লোক। হ্যাঁ, বাবাও গান গাইতেন, মাও গান গাইতেন। এক সময় তো বাবা পেশাদার গায়ক ছিলেন। তা দুজনেই
অনুমোদিত গায়ক গায়িকা যাকে বলেছে। আচ্ছা, আপনি একদিন বলেছিলেন অন্য প্রসঙ্গে আপনার বাবা মা দুজনেই এখানেও গান গেয়ে গেছেন, শিল্পী ছিলেন তারা, সে আমার জন্মের বহু আগে। তারা, বাবা এমনিতে ছিলেন হিন্দুস্তানের শিল্পী, আর মা ছিলেন পায়োনিয়ার বলে একটা কোম্পানি ছিল, তাতে আবার জ্ঞান প্রকাশ ঘোষও গান গাইতেন। আচ্ছা আচ্ছা, কিন্তু রবীন্দ্রসঙ্গীতে বাবা আর মা এই HMV-তে ছিল। যেমন এই গানটা ছিল বাবার মার, হৃদয় আমার ওই 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 বুঝি তোর বৈশাখী ঝড় আসে আসে আসে। এই 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 যে দেয়ালগুলো, ইঁটগুলো, এর কোথাও কোথাও বহু কীর্তিমান কীর্তিমতির সঙ্গে আমার বাবা মার স্মৃতিও কিন্তু রয়েছে। কাজেই আমার একটু বলতে পারো প্রায় জন্মগত অধিকার। সত্যি তাই। আমি তোমায় খুব সত্যি কথা বলছি সতীনাথ, এর মধ্যে আমার একটুও কোনো ফালতু বিনয় নেই। আমার লজ্জাই করে যে গান হয়ে গিয়েছে আমাদের দেশে, সারা পৃথিবী জুড়ে, এবং আমাদের দেশে, আমাদের এই বাংলাদেশে, পশ্চিমবঙ্গে, এই স্টুডিওয়ে যে গান যে বাজনা হয়ে গিয়েছে, আজকের এই ইঁটগুলো যদি কথা বলতে পারতো বা এতে যদি জীব থাকতো, আমার ধারণা ভেঙচি কাটতো। আমাকে দেখে এরা ভেঙচি কাটতো, কারণ এখানে যা হয়ে গিয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি অন্তত তার ধারে কাছে পৌঁছতে পারিনি। এখানে যে যে জিনিস হয়েছে, বা সারা দেশ জুড়েই যে জিনিস হয়েছে, এবং সেই ইতিহাসকে ভুলে যাওয়া মানে কৃতজ্ঞতা। আচ্ছা সুমনদা, পুরনো গানের কথা যখন উঠলো, আমরা যেটাকে প্রায় ভুলতে বসেছি। আজকে এখনকার প্রজন্মের নতুন গান অনেক কিছু হচ্ছে, কিন্তু এই পুরনোগুলোকে হারিয়ে গেলে তো কোনোদিনই আমাদের চলবে না। এগুলোকে ভিত্তি করেই তো বেড়ে উঠেছে আমাদের গানের পারম্পর্য, গানের যে শরীর তৈরি হয়েছে, মূলটা ওখানে রয়ে গেছে। সেগুলো নিয়ে একটু কিছু বলুন না। আপনি একেবারে শুরুতেই কিন্তু একটা নস্টালজিয়া ফেলে দিয়েছেন, চাঁদ কহে চামেলি গো বলে। হ্যাঁ, সে তো নস্টালজিয়া ফেললাম, কিন্তু তুমি তো অসুবিধায় পড়বে। তুমি এই একবার আপনি বলছো, এই একবার তুমি বলছো, তুমি ঠিক করে ফেলাকে তুমি তুমিটাই বলো বড়। তুমিটা বলতে ভীষণ ইচ্ছে করছে, কিন্তু কি জানেন তো, মানে এমন সব লোকেদের নিয়ে কথা হচ্ছে, তার সঙ্গে এমন এমন লোকেদের নাম আপনি বলছেন, আপনি এসে পড়ে। হ্যাঁ, এসব নামগুলো একটা শ্রদ্ধা টদ্ধা মিলিয়ে একটা ব্যাপার তৈরি হয়ে যায়। আচ্ছা চলো, কখনো চলুক, এখন রিজিটলি বলছি, চলো একটা সেই পুরোনো দিনের একটু গল্প বলো, পুরোনো দিনের লোকেদের গানের কথা বলো, শুনি। তুমি একটা সাংঘাতিক স্নায়ুতে হাত দিয়ে ফেলেছো। সেটা হলো যে এখন এই কেউ বলছেন নতুন ধারার গান, কেউ কোন নামে ডাকছেন আমি জানি না, আমি তো আধুনিক বাংলা গানই বলি। তা বোধহয় আমার সূত্র ধরে অনেক নতুন প্রতিভা এগিয়ে এসছেন, এটা খুব আনন্দের কথা। নিশ্চয়ই আনন্দের আর কি হতে পারে না। এবং অনেক নতুন গান লেখা হচ্ছে, মানুষ শুনছেন, অনেক নিশ্চয়ই আগ্রহ ভরে শুনছেন। কিন্তু এর যে ইতিহাসটা, তুমি খুব খাঁটি কথা বলেছো, যে এর মানে আমি বলবো না, আমি এমনকি এই কথাটা বলতে গিয়ে তোমার কথা সূত্র ধরে রবীন্দ্রনাথের পুরানো জানিয়া চেয়েও না, এটা বলবো না, না 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 তা না, আমি সগর্বে তাকাবো আমার অতীতের দিকে। তার মানে অতীত মানেই ভালো, যেমন স্মৃতি মানেই, স্মৃতি সততই সুখের, আমার তো মনে হয় না, কত দুঃখের স্মৃতিও থাকে। অর্থাৎ আমাদের আধুনিকতাটা গতকাল জন্মেছে, এটা যদি কেউ ভাবেন তাহলে ভয়ঙ্কর ভুল হয়ে যাবে, এবং সেটা নিজেদের প্রতি অন্যায় করা। আধুনিক শব্দটা তো চিরকালীন, আধুনিকটা সবসময় আধুনিক। আজকে যেটা আধুনিক সেটা আজকের মতো আধুনিক, এর থেকে 10 বছর পেরিয়ে গেলে তখন যেটা আধুনিক ছিল তখনকার মতো আধুনিক, কিন্তু সবেরই একটা অতীত থাকে। না দেখো, রবীন্দ্রনাথ আস্তে আস্তে ইন্দিরা দেবীকে লেখা তার একটি চিঠিতে বলছেন, আমার আধুনিক গানে রাগ তালের উল্লেখ নেই বলে আক্ষেপ করেছিস। হ্যাঁ, এখন আমি তো বলবো যে, আমি কেন, সকলেই বলবেন যে আমরা যে আধুনিকতার গর্ব করে থাকি সেটা কালকের খোকা না, এইখানেই আমাদের গর্ব। হ্যাঁ হ্যাঁ, আমার অন্তত আধুনিক বাংলা গানের আমার যেটা সবচেয়ে আনন্দ হয় কোথায় জানো, যে আমাদের তো অতি মিশ্র সমাজ, হাঁচি কাশি টিকটিকি ইত্যাদি নানান জিনিস রয়েছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলেছে প্রতিনিয়ত। কিন্তু এরই মধ্যে বাংলা গান হলো এমন একটা উদার জায়গা, যার কোথাও কোনো সংকীর্ণতা কোনোদিন ছিল না। দীর্ঘকাল ধরে, সেই গত শতাব্দী থেকে আমাদের দেশে যে গান তৈরি হয়েছে, আমরা কিন্তু আমাদের গীতিকাররা, সুরকাররা, সঙ্গীতকাররা হাত পেতে
কৃতাঞ্জলি হয়ে গ্রহণ করেছেন নানান উপাদান, একবারের জন্য কোথাও তাদের ফলে একটা নিরবচ্ছিন্ন স্রোতস্বিনীর মতো এগিয়ে চলেছে এবং ল্যাবরেটরি, আমি বলবো সমানে গ্রহণ বর্জনের প্রক্রিয়া। আমি তোমার একটা উদাহরণ, আমি তোমার উদাহরণ তাও তুমি যেভাবেই ধরো যে আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী, কি আধুনিক উচ্চারণ। হ্যাঁ, এবং কেউ বলবেন এ গান কোথায় ছিল? এ গান কি সত্যি খুব ভারতের রন্ধ্রে রন্ধ্রে ছিল না? এই গান সারা বিশ্বের গান, সারা বিশ্বের আধুনিকতার গান। বা যেখানে রবীন্দ্রনাথ গাইছেন যে দিন পরে যায় দিন, এটা আধুনিক উচ্চারণ। তাই সেখান থেকে ডিএল রায়ের গান আধুনিক গান, উনি যেমন ধনধান্য পুষ্প ভরা করছে আধুনিক গান, এবং খুব সাহসী গান। অর্থাৎ আমরা যদি সময়ের বিচার করি, এখন তো চারদিকে কম্পিউটার এসে পড়েছে, এখন আধুনিক বা আধুনিকতা কথাটা বলতে কত সুবিধা হয়। কিন্তু ধরো 19 শতকে ঘোড়ায় টানা ট্রাম ফাম চলছে, গ্যাসের আলো টিমটিম করে জ্বলছে। এই একটু আগে বলছিল হানাবাড়ি, হ্যাঁ, মানে হেস্টিংস সবে গেছেন, মানে এরকম ভূত, মানে তাজা ভূতের জায়গা, তাই না? তো সেইখানে ভাবো লোকে গান তৈরি করছে যে আয় রে বসন্ত ও তোর কিরণ মাখা পাখা তুলে, ডিএল রায়ের গান। এই যে আয় রে বসন্ত, ঢাকার মধ্যে, হ্যাঁ, এই অভিনয়, আমাদের দেশের যা অভিনয় শৈলী, হ্যাঁ, যাত্রায় আগে প্রথমে এটা বিবেকের গান। পার্টিকুলারলি ডিএল রায় গানের মধ্যে উনি নাটক টাটক লিখতেন বলে একটা ভীষণ নাটকীয়তাকে অনুভব করা যায়, মানে গায়কের মধ্যে এসে পড়বে সেটা, ঠিক চাক বানা চাক লোকে একেবারে। কিন্তু সেই সঙ্গে চমকে থিমি থির বিজুলি, ধরো আমাদের খোকা ঘুমলো পাড়া জুড়লো যে সুর, তিনি তার সেই রকম সুরে ঘুম পাড়ানি গান করছেন, হাসির গান করছেন, যে গানটা গাইতে গেলে তোমায় সারাক্ষণ হাসতে হবে। হাসির গানই তো বিখ্যাত। এই যে নানান দিক, যে গানের নানান জীবনের নানান ক্ষেত্র থেকে, বিষয় থেকে উপাদানকে সংগ্রহ করে নিয়ে মনের আনন্দে ভেঙে চুরে নতুন সৃষ্টি করে কাজ করা। দেখো, তুমি দেখবে যে আমি যখন গান তৈরি করা শুরু করি, প্রথমে কেউ কেউ বলার মতো বব ডিলানের মতো, একটা মতো কালচার আছে আমাদের একটা, কিছু কেউ করার উপায় নেই, করলেই মতো, অমুকের মতো, যেন ডিলান ছাড়া আর কেউ গিটার হাতে কোনোদিন গান করেননি। আমাদের দেশের গোয়া এই অঞ্চলগুলোয় কিন্তু গিটার নিয়ে বহু গান করেছেন, কেন পর্তুগিজ উপনিবেশ ছিল। আচ্ছা, এখন আমি যেমন আমার ছেলেবেলায় শ্রী সুজিত নাথকে একটা ছোট গিটার নিয়ে ধুতি পাঞ্জাবি পরেই নেচে নেচে বাজাতে দেখেছি শ্রী সিনেমা হলে। আমার বাবার হাত ধরে আমি গিয়েছিলাম, কবে এসে কোন কালে সুজিত নাথকে দেখেছি। কাজে ওটা ব্যাপার না, ব্যাপারটা হলো যে তাহলে রবীন্দ্রনাথ কার মতো? হ্যাঁ, তিনি তো পৃথিবীর মতো। ডিএল রায় কার মতো? পৃথিবীর মতো। এই রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন যে কিন্তু আমাদের জীবন কেবলমাত্র গ্রাম্য নহে, তার ওপরেও একটা লোকস্তর তৈরি হয়েছে এবং তার সঙ্গে বিশ্ব চরাচরের যোগ ঘটিল। এই যে বিশ্ব চরাচরের যোগটি ঘটিল না, এই আধুনিক বাংলা গানের দেহেও ভীষণ ভাবে ঘটিল। সতীনাথ, বুঝলে? এটা যদি আমরা একটু পেছন ফিরে তাকাই, যে যুগ যুগ ধরে যে গানগুলো হয়ে আসছে আমাদের বাংলা গানে, সেগুলো কিন্তু একটা পৃথিবীকে ধারণ করছে, সময়ের ধারাবাহিকতাকে ধারণ করছে, একটা পরিবর্তনশীলতার মধ্যে দিয়ে এগোচ্ছে, রূপ পাল্টাচ্ছে, কিন্তু বডি স্ট্রাকচারটা ইনট্যাক্ট রয়েছে না, তার মধ্যেও পরিবর্তন। আমি তোমায় একটা কথা বলি, উদাহরণ দিই, থাকো। চৈত্র দিনে ঝরা পাতার পথে দিনগুলি মোর কোথায় গেল, কোথায় গেল দিন শেষের শেষ আলোকের রথে, ঝরা পাতার পথে। পঙ্কজ মল্লিকের গাওয়া গান, সম্ভবত অজয় ভট্টাচার্যের কথা, সম্ভবত ওনারই সম্ভবত সুর, পঙ্কজবাবুর সুর। তাই বলছি, এই যে গানটা,
এই গান কোথায় তৈরি? শোনা মাত্র কেন একটা রোমাঞ্চ জায়গা না, লোমটোম খাড়া করে দেয়, কোথায় নিয়ে চলে গেল সারা পৃথিবীর গান। আমার কিরম মনে হয় আমরা এই গানগুলি যদি আমরা পৃথিবীর পথে পথে গেয়ে বেড়াতে পারতাম, কোথাও না কোথাও আমরা দেখতাম কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। বা ধরো মহালয়ার শেষে যে গানগুলো, মহালয়া বললেই তো গান হয়ে যায়। ছেলেবেলা থেকে মহালয়া মানেই ভোরবেলা শেষ রাত্রিরে উঠে শোনা গানগুলো। আর এখন সবাই হাসবে আর হয়তো বলবে ঢং, কিন্তু আমরা ছেলেবেলায় কিন্তু শিউলি ফুল কুড়োতে যেতাম। ধরো এই গানটি তুমি যদি বলো, রূপং দেহি রনং দেহি যশো দেহি, আচ্ছা এই যে স্তোত্র তো, কিন্তু এর মধ্যে কোথায়, এটা শুধু আমাদের না, আমার কিরম মনে হয় যে সুর, এর যে উচ্চারণ, এ সারা পৃথিবীর, এইখানেই এর সার্থকতা। এই জন্যই কিন্তু আজ তোমার আমার, দেখো আজকে তোমার আমার পরনে কি, তুমি আমি পরে আছি প্যান্ট শার্ট, এটা কি সাহেবদের জামার না, এ পৃথিবীর জামা হয়ে গেছে। তোমার আমার সামনে রয়েছে মাইক্রোফোন, কারা? এ তো আমরা ভারত তৈরি করেনি, নাই বা করলো, পৃথিবীর সৃষ্টি, মানুষের সৃষ্টি, সব মানুষের। আমার মনে হয় মানুষের শুভ সৃষ্টিগুলো পৃথিবীর সববার। তেমনি এই গানের সুরগুলোর মধ্যেও কিন্তু উঁকি দিয়ে যাচ্ছে সারা পৃথিবীর গান। তা এই যে এই মানুষটা, এই মনটা, বাঙালির এই মনটা বড় আদরের আমার কাছে, বুঝলে? অনেক ব্যাপারেই রেগে যাই তো বাঙালি সম্পর্কে দেখে, তোমরা অনেক কথা বলো, বাঙালকে দিয়ে কিছু হবে না ইত্যাদি। কিন্তু গানের ক্ষেত্রে এবং সেইখানেই সেই স্মৃতিগুলো, ধরো আমরা একটুখানি যদি পেছন ফিরে থাকাই, যে গানগুলোকে আমরা পাবো, যে মানুষগুলোর কথা আমাদের মনে পড়বে, মানুষগুলোর কথা মনে, যারা সেই সময়টাকে আলো করে রেখেছিলেন। হ্যাঁ, সেই আলো যে কিসের আলো, খুব জোরালো আলো না, খুব অনেক সময় হয়তো একটু টিমটিমে আলো, কিন্তু নামগুলো বললে একটা অনুপম আলো। এক্স্যাক্টলি। এই তুমি একটু মেঘ ছেড়ে নামটা, তুমি চতুর ছেলে। না না, এইরকম করে নামগুলো মনে পড়ে যায়। হীরেন বসু, অনুপম ঘটকের ধরো এরম শুধু বাঙালি মাত্রই শুনেছেন, কে তুমি আমারে ডাকো লোকে লোকে বারে হাসাহাসি করবে, যিনি গিয়েছেন, তারপর আমার মনে কোনো উচিতই না। এই যে গানটা, এই গানের যে, এবং এই গানগুলো ছোটবেলা আমরা শুনতাম কিভাবে জানো, গানের সঙ্গে কি হচ্ছে সেটাও শুনতাম। যেমন কে তুমি আমার, একটা যন্ত্র টুং 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 করে এলো, তখন তো জানি না ওটা একটা অগমেন্টেড কর্ড ইত্যাদি ইত্যাদি হচ্ছে, সব শুনতাম এইগুলো, যে ধ্বনিটা কানে, হ্যাঁ, যে সঙ্গে যে যন্ত্রগুলো বাজছে, এমনকি আমরা সব ইন্টারলিউড প্রিলিউড সব মুখস্থ হয়ে যেত। আজকের আস্তে আস্তে তুমি একটা গানের কথা যেমন বলছিলে, ভারী শুধু গানের দিন, এই যে তুমি বলে তারপরটা কি, এই যে তোমার সিনেমাটা শুরু হওয়ার আগে থেকে কিন্তু চলছে। হ্যাঁ, এবং ওই সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গানটা তো শুনছি, হঠাৎ আলোর ঝলকানি সবকিছু যেন এলোমেলো করে দিয়ে একটা নতুন কিছু নিয়ে এলো। ওই যে বাজনার সুরটা, মানে আমরা যে গান শুনেছি, শুধু গান শুনিনি, আমরা সব শুনেছি। যদিও খুব দুঃখের বিষয়, আমাদের দেশে যারা যন্ত্রশিল্পী তাদের আমরা হ্যান্ডস বলি, শুনলেই মেজাজটা গরম হয়ে যায়, বুঝলে? আমরা ভালো করে কথা বলতে শিখি সম্মান দিয়ে, যন্ত্রশিল্পীদের আমরা হ্যান্ডস বলি। তা এই যন্ত্রশিল্পীরা ছাড়া আমরা বিকল। আমার খুব জানতে ইচ্ছে করে কারা কারা ছিলেন, কে এই অ্যাকর্ডিয়নটা বাজিয়েছিলেন। তা এই সব শুদ্ধ কিন্তু আমরা শুনছি। অত সুন্দর গানের মাঝখানটুকু ভরিয়ে দিয়ে তাকে অন্য একটা জায়গায় এলিভেট করে দিয়ে, এইটা অবশ্য আমরা রবীন চট্টোপাধ্যায়ের সুরের উল্লেখ করলাম। আমরা অনুপম ঘটক, যেমন অনুপম ঘটকের একটা গান আমি তোমাকে শোনাই, শোনো। এটা আমি তোমাকে বলছি, আমার কাছে এটা একটা বিষয় না, আমি অল্প বিস্তর গান তৈরি করার অক্ষম চেষ্টা করে থাকি, এবং এই করে খাই, কাজে এটা আমার গর্ব। বাংলা গান আমার গর্ব, বাংলা গান আমায় খাওয়ায়, আমার পরিবারকে খাওয়ায়, গানকে নিয়ে আমি বেঁচে থাকি, এটা বলতে পারি, এটা আমার গর্ব। কিন্তু এই ধরো এই গানটা একটা তোমায় গান, এটা অনুপম ঘটকের সুর, এই HMVD রেকর্ড ছিল। কোনটা? এটা তুমি যদি বলতে পারো তাহলে আমি, না অনুপম ঘটকের গান তো বলেই দিয়েছো। জাগারো সাথী গো স্বপ্ন সহেলি মরমিরে, কি গান গেছো
কি সুর সেধেছু কহ ধীরে কহ ধীরে জাগার সাথে গো। এই যে সুরের চলন, তার যে মেজাজ, তার প্রায় নেশার মতন। ওই প্রশ্ন তো জানি দেয়, কি গান গেয়েছো, কি সুর সেধেছো। এবং যে নিরীক্ষা, যে পরীক্ষা করছেন উনি সুর নিয়ে, যে ভাবে স্বরগুলো, জাগার সাথী গো স্বপ্ন সহেলি মরমিরে, যেভাবে উনি সুরগুলোকে নিয়ে হ্যান্ডেল করছেন। কে গেয়েছিলেন জানো? তরুণ বন্দ্যোপাধ্যায় গেয়েছিলেন এই গানটি। হ্যাঁ, এই যে ছবিটা এই ছবির একটা দেয়ালে ঝুলছে, এই বিখ্যাত শোনে বাংলাটা শুধু না, সবই শোনে চোঙামুখে। তা এই ছাপ্পা এই ঘুরতো বাই 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 করে, বুঝলে? আর আমাদের ছেলেবেলাটা কাটতো ওই গ্রামোফোনের রেকর্ডটার দিকে তাকিয়ে, বাই 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 করে ঘুরছে, আমার মুন্ডুটাও ঘুরছে একটু একটু, আর ভাবছি লোকটা কি করে এইটুকু একটা বাক্সে থাকে। এখন সেই তার মধ্যে থেকে অনুপম ঘটকের একটা সুর বেরিয়ে আসছে। এটা আমার গর্ব, আমার ট্র্যাডিশন। শুধু রবীন্দ্রনাথ, শুধু দ্বিজেন্দ্রলাল, শুধু অতুল প্রসাদ, রজনীকান্ত, নজরুল না, সেখানে থেমে যাওয়া নয়। অনুপম ঘটক আমার গর্ব। আমি রবীন্দ্রনাথের জন্য যতটা গর্বিত ভাই সতীনাথ, আমি অনুপম ঘটকের জন্য ঠিক ততটাই গর্বিত। আমি মালতী ঘোষালের জন্য যতটা গর্বিত, সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্য বা আরতি মুখোপাধ্যায়ের জন্য ততটাই গর্বিত। এই যে গানগুলো যারা রূপকার, যারা গেয়েছিলেন, তরুণ বন্দ্যোপাধ্যায়, সঙ্গে যারা বাজিয়েছিলেন নাম জানি না, এখানে আমার গর্ব, অসহায়তা, হ্যাঁ, কষ্ট হয়। কারা? কারণ যখন আমার ছেলেবেলা, যখন 58 সালে আমি প্রথম শিশু মহলে ঢুকলুম গাইতে, এই কথা আমি আরো দু একবার বলেছি, কিন্তু বারবার বলে বলেও আর আশ মেটে না, যে যন্ত্রশিল্পীরা, সে আমার ছোট্ট শিশুটির সঙ্গে, আমি তো একটা শিশু, হ্যাঁ, আমার তখন ছোট্ট, আমি কতটুকু ছোট্ট একটা মানুষ, আমার সঙ্গে বাজাচ্ছেন, সঙ্গত করছে হিমাংশু বিশ্বাস বাঁশি বাজাচ্ছেন, আরে বাপরে, বিজুলি বাবু এসরাজ বাজাচ্ছেন বা দিলরুবা বাজাচ্ছেন, বাবাজি আকাশবাণীর তিনি মন্দিরা বাজাচ্ছেন, মহিরুহ সব বসে আছেন। আমাকে কিন্তু তারা শিশু হিসেবে মনেই করছেন না, আমাকে মনে করছেন তারা একজন প্রাপ্তবয়স্ক শিল্পী, এতটা সম্মান দিচ্ছেন, তারা হেলাফেলা করছেন না। এইখানে আমাদের গানের গর্ব। তা এই আমাদের ইতিহাস, গানের ইতিহাসটা কিন্তু এই গর্বের ইতিহাস। ধরো তুমি অনুপম ঘটককে কেন্দ্র করে, তার একটু আগে যদি আমরা হিমাংশু দত্তর কাছে যাই, সেটাকে তুমি কি বলবে? ওটা একটা রাজ্য, একটা আশ্চর্য একটা মন, যেখানে নানা ধরনের গাছ গজায়, ফুল ফোটে। যেমন ধরো এরকম একটা গান তৈরি করছে লোকটা, আলোক আধার যে থা করে খেলা, ভিড়ে ছিল সে থাকবে মোর ভেলা, আলোক আধার যে থা করে খেলা। যেভাবে এই আধুনিক সুরটাকে করেছেন, কবে মারা গেছেন উনি? এই গানের সুরটা হয়তো করেছেন 4-এর দশকে। হিংসে হয় ভাই, কই আমি তো পাচ্ছি না। আমি তো আমায় বলি সতীনাথ, আমি যে নিজে এত ব্যর্থ, এত অক্ষম না, বয়স বাড়ছে তো, এই প্রতিনিয়ত আমার এই ব্যর্থতার জায়গা থেকে বুঝতে পারি এরা কত বড় মানুষ ছিলেন, কত বড় শিল্পী ছিলেন। এই লোকটাই আবার ধরো, আমি তোমার একটা উদাহরণ দিই, বোর্ড হচ্ছ না তো? না না না, চমৎকার লাগছে। হলে বলো, কি জমজমাট আড্ডা কোনোদিন বোর্ড আপনাকে? না, হলে বলো। কিন্তু যে শিবরঞ্জনী বলে একটা রাগ আছে, শিবরঞ্জনী বলি আমরা বাংলায়, বাঙালির খুব প্রিয় রাগ, কিন্তু খুব কম গান আছে। যেমন ধরো হিমাংশু দত্ত, ওই কত আধুনিক সুরটা শোনা তো। এরপরেই ধরো, সে কি সুন্দর নয় উৎসব রাতি শেষে, সুখ তারা ম্লান বেশে, বিজন বেদনা বয়, সে কি সুন্দর নয়। এই হিমাংশু তো কত রকমের সুর এরা তৈরি করছেন, হ্যাঁ, কত রকমের ভাবনাকে রূপ দিচ্ছেন। সেই লোকটাই আবার
ছিল চাঁদ মেঘের পারে, বিরহীর ব্যথালো বাঁশরীর সুর হয়ে কে গো আজ ডাকিলে তারে, ছিল চাঁদ। একটা অন্য পৃথিবীতে, ওই যে বললাম না, একটা অদ্ভুত বন, একটা অদ্ভুত বনানী, যেখানে নানান ধরনের কি নেই, মানে খুঁজলে কাকে না পাওয়া যাবে সেখানে। তাই এই যে জগৎগুলো, এই জগৎগুলি ছিল, তুমি বলতে পারো আমার ছিল কেন, আজও আমার স্মৃতির জগৎ। আজও আমি যখন আমার অবসরে আমার নিজের রচনা করা একটি গানও আমার মাথায় ঘোরে না। না, এগুলো আপনার প্রেক্ষাপট, যার ওপর এগুলো আমার সব, শুধু প্রেক্ষাপট না, সর্বস্ব। আপনার যে আজকে মানে আবার আপনি দূর, তোমার আজকে যে গান নিয়ে এত চিন্তা ভাবনা, গান নিয়ে যেভাবেই তুমি বলো একটা চেষ্টা, গানের মধ্যে একটা ওরিয়েন্টেশন, গান নিয়ে বেঁচে থাকা, গান নিয়ে বেড়ে ওঠা, টোটাল ভাবনাটা গানকে কেন্দ্র করে, সেটার পেছনে তো এইগুলো অনেকটা হয়ে আছে, এটা আছে, এর দিকে তাকালে ভাবনাটা নতুন করে ভাবতে পারছো। শুধু পেছনে নয়, পেছনে, সামনে, ওপরে, নিচে, ভেতরে, সর্বত্র জড়িয়ে আছে, সর্বত্র। আমি এটা না থাকলে কিচ্ছু হতো না, কিচ্ছু হতো না। তুমি কি ভেবেছো যে আমি জীবনে কোনোদিন তক্তাপোষ বা মেঝেতে বিছানা করতে পারতাম যদি সে কি সুন্দর নয়? না, তক্তাপোষ বা মেঝেতে বিছানা সুন্দর নয়, কিন্তু এই যে এই সুরগুলো কোথাও খেলা করে যাচ্ছে। দরজায় আছে নম্বর লেখা, তাই দেখে দেখে ঠিকানাটা শেখা। আমি বলি, মানে 10 ফুট বাই 10 ফুটের মধ্যে কিন্তু আটকে নেই, তার বিস্তারটা ছড়িয়ে। এই দেখবে তুমি, আমাদের গানগুলোর মধ্যে অতীত সমানে খেলা করে যাচ্ছে। হ্যাঁ, অতীত সমানে খেলা করে। যখন অতীত সমানে খেলা করে, সত্যি সত্যি করে, তখন কিন্তু বেশি ভালো লাগে। যখন দেখি অতীতকে কোথাও একটা হেলাফেলা করার চেষ্টা, অতীতকে কোথাও সরিয়ে রাখার চেষ্টা, আলাদা করার চেষ্টা, সেটা কিন্তু মন টানে না সুমন। স্বাভাবিক। দেখো না, যে ধরো পুরনো ছবি দেখছি আমরা, বা ছবি দেখছি, পুরনো বললাম, সরি, মাফ করে নিলাম। আচ্ছা, ওটা পুরনো প্রত্যাহার করে নিয়েছি, ছবি দেখছি। বেশ, তুমি তোমার ছবি দেখছো, বন্ধুদের ছবি দেখছো, হয়তো তার মধ্যে কে বলতে পারে হয়তো আমারও একটা ছবি ঢুকে আছে, সে দেখছো। হঠাৎ করে দেখলে একটা ছবি, কার তুমি চিনতে পারছো না, একটু পুরনো, একটু বিবর্ণ হয়ে এসছে ছবিটা, একটু হলদেটে। আর তুমি হয়তো তোমার বাড়িতে কাউকে চিনলে কি চিনতে পারছি না, বয়স্ক কাউকে চিনলে, আরে হা তুই চিনবি না, ইনি তোর এক মাসি চন্দননগরে থাকতেন। এই ডাইমেনশনটাকে পাল্টে দিল, তাই না? আমাদের বেঁচে থাকার ডাইমেনশনটাকে পাল্টে দিল। বা এরকম একজন হয়তো বড় মাসির এক বন্ধুর ছবি বা বান্ধবীর ছবি ঢুকে আছে, আমরা অ্যালবামে ঢুকে আছে, বা ওই ছবির গাদায়। আমাদের বাড়িতে যেমন একটা জুতোর বাক্সে ছবি, কি আর সত্যি তখন এত অ্যালবামের চল হয়নি, তো তার মধ্যে থেকে অনেক পুরনো ছবি। এই যে এই গানগুলো সুরের মধ্যেও সেই, আমি বললাম ওই যে ওরে ওটা তোর এক মাসি চন্দননগরে থাকতেন, এই গানের সুর, কথা, তার মধ্যে কিন্তু এগুলো সব আছে। চন্দননগরের প্রভাব, চন্দননগরের প্রভাব কোথাও, চন্দনের গন্ধ কোথায় পাওয়া যায়। চমৎকার। তুমি কি গান লেখো নাকি? না 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 না, বলুন না, এটা হচ্ছে ইনফ্লুয়েন্স, মানে ভালো ভালো লোকেদের সঙ্গে কথা বলতে বলতে ভালো ভালো কথা বেরিয়ে আসে। যাক, তবু একজন বললো ভালো লোক আমাকে। শোনো সতীনাথ, যেটা বলছেন যে অনুপম ঘটক, ধর হিমাংশু দত্ত, অনুপম বাবু, সুধীরলাল চক্রবর্তী। হ্যাঁ, সুধীরলাল চক্রবর্তী আর এক বিষয়, কত রকমের সুর নিয়ে লোকটা কাজ করেছে, কত পদার্থ, কত এলিমেন্ট। আমি তো 2-3টেকে নিয়েই কুল পাই না হে। যদি ভাবতে বসো তুমি কিছু গান সামনে নিয়ে, মাথা খারাপ হয়ে যাবে যে কিভাবে এতগুলো এলিমেন্ট নিয়ে লোকটা কাজ করেছে। ও গো মোর গানের পাখি, কেন এলে হায় মোর নভে, সুরেরও স্বপ্ন মাখি, সুরেরও স্বপ্ন মাখি, কোথা মোর প্রিয় সাথী, বিফলে গেল যে রাতি। কি তার এই যে মুভমেন্ট থেকে আরম্ভ করে, সুরের প্রসার থেকে আরম্ভ করে, সপ্তক চিন্তা থেকে নিয়ে, এটা আমি খুব লজ্জিত যে এই গানগুলি কাঁদের লেখা, এটা আমি বলতে পারছি না। কিন্তু ওই আমাদের এটাও একটা ট্র্যাডিশন, হয়তো ট্র্যাডিশন, যে আমরা গান মনে রাখতাম
মূলত কণ্ঠশিল্পী অনুযায়ী, তারপর সুরকার, তারপরে লেখক বেচারি। অথচ প্রণব রায়, অজয় ভট্টাচার্য, শৈলেশ দত্তগুপ্ত, সুবোধ পুরকায়স্থ, মোহিনী চৌধুরী, মোহিনী চৌধুরী নাম আপনি যদি নাম মনে করতে থাকেন কিন্তু শেষ পাবেন না। কত কত আমাদের আজকে গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায় তো অনেক এখানে চলে এলাম। অবশ্য গৌরীপ্রসন্ন মজুমদার গান অনেকদিন আগে থেকে, কিন্তু এটা দীর্ঘ সময় ধরে। হীরেন বসু একটা গান, ধরো হীরেন বসুর লেখা, কুইজ করব নাকি, শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া, কি মনে পড়ছে, এই রে গেল তোমার নম্বর কাটা। না না, এইটা আমাকে প্যাঁচে ফেলাটা ঠিক না। আচ্ছা, আমার গানের স্টক তো তুলসী দাস। এই তুমি গেলে না, তোমাকে রাখা যাবে না, তোমাকে দেশে রাখা যাচ্ছে না, নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। আমার মতো তো প্রচুর আছে, তাদের এই দৈন্যতাকে ঘোচানোর কিছুটা দায় তুমি না। আচ্ছা আচ্ছা, লেখা নিয়ে লিখিনো যে লিপিখানি, ও প্রিয় তোমারে, এগুলো এক একটা প্রতিষ্ঠান, একটা গান তো না, একটা প্রতিষ্ঠান। এই গানগুলো শুনতাম আর হাঁ করে, আজও যখন শুনি ভাই বিশ্বাস করো, আমার মনে হয় যে একটা চাকরি খুঁজি গিয়ে, মানে এই জীবনে হবে না, বুঝতে পেরেছ, এই জীবনে পারবো না, হ্যাঁ এইসব হবে না। এটা অন্য মাপ ছিল। আমরা এসো না, আমরা একবারে ইতিহাসের ঠিক পরিচ্ছেদে পা রেখে আমরা এগোতে পারবো না, তাহলে তো বছর 5 লেগে যাবে বাংলা গানের যা ঐশ্বর্য। কিন্তু এসেই যখন পড়লাম হেমন্ত মুখোপাধ্যায়ের যুগে, তুমি এই মানুষটির কথা একবার ভাবো, ইনি আমার পিতৃদেবের চেয়ে কয়েক বছরের ছোট ছিলেন। আচ্ছা, আমি তো বলি, এর সুরে আমার বাবার গাওয়া গান ছিল, আমি তখন জন্মাইনি। আচ্ছা, করুন, ইন্টারেস্টিং। তুমি কি দেখেছো প্রিয়, কৃষ্ণ চূড়ার ফুলে বনানি গিয়েছে, শিমুল পলাশ আগুন লাগালো বনে বনে, দেখো দেখো প্রিয় যে, কৃষ্ণ চূড়ার ফুলে বনানি গিয়েছে, তুমি কি দেখেছো প্রিয়। হেমন্ত মুখোপাধ্যায় সুরে আমার বাবার গাওয়া গান, একসময় খুব হিট গান ছিল। ঠিক এইরকমই একটি সুর, আকাশের অস্তর আগে, এইবার আমি হারিনি, বহু বছর, এইবারে বড় ভালো। কোথায় এই সুরটা কানে বাজছে? আকাশের অস্তর আগে, অনেক বছর আগে, স্বপ্ন জাগিয়ে দেওয়ারই গান। হ্যাঁ, এবং এবারে আমি যেটা বলছি, এটা পরে ওই মূল সুরটা ছিল তুমি কি দেখেছো প্রিয়, ওই ভেঙে ওইটা হয়েছে, ওই গানটা তৈরি হয়েছিল। শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায় অনবদ্য গেয়েছিলেন। এবং আমি যেটা বলতে চাইছি যে, তুমি যদি শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথম দিকের গানগুলো শোনো, দেখবে উচ্চারণ একরকম, একটু একটা উচ্চারণের একটা, আমি বলবো একটা সাবেকি ঢং রয়েছে, ভীষণ বাঙালি না, খুব সাবেকিও। যেমন আমার বাবা, এখন উনি মৃত্যু পথযাত্রী, এখন তার গান গাইতে পারেন না, কিন্তু সেদিন গান গাইতে বললে দেখেছি একটা উচ্চারণটা একটা সাবেকি উচ্চারণের ঢং ছিল। এই হেমন্ত বাবু দেখো যুগ অতিক্রম করলেন, আমার পিতৃদেবের আমলের এই মানুষটি একদিন আমার বন্ধু হয়ে উঠলেন। কিভাবে? গানের মধ্যে দিয়ে। ভীষণভাবে। এই মানুষটি ধীরে ধীরে যে পরিবর্তন, আধুনিক, আমি বলবো, আমি তোমার দায়িত্ব নিয়ে বলছি যে আধুনিক গানে উচ্চারণ কি হবে, ইনি যেন তার পাঠ দিলেন। আমি অন্তত সেই পাঠ পেলাম। হ্যাঁ, যে অথচ সাবেকি থেকে হঠাৎ আস্তে আস্তে একেবারে সমকালীন হয়ে উঠলেন এই মানুষটি। আধুনিকের চাইতে উনি চিরকালীন ভাবে সমকালীন ছিলেন, যখন যেটা তখন ঠিক তার মতো হয়ে ছিলেন আর কি। হ্যাঁ, এবং ওর উচ্চারণ পদ্ধতি যেন একটা ইনস্টিটিউশনের মতো হয়ে গেল, যুগ না, একটা যুগকে বলে দিল যে যুগ, এই নতুন যুগ এসছে, এই নতুন যুগের বাংলা গানের উচ্চারণ। আমি খুব সবিনয় এটা বলতে চাই যে বহু মহাশিল্পীর গানে কিন্তু আগে তাদের গুণপনার কোনো তুলনা নেই, তাদের কণ্ঠের ঐশ্বর্য, তাদের তালিম, তাদের রেয়াজ, তারা যেভাবে গেয়েছেন তুলনা নেই কোনো, কিন্তু উচ্চারণে একটা সাবেকিয়ানা ছিল। হেমন্ত বাবু কিন্তু পুরোনো আমলের লোক,
তিনি আস্তে আস্তে উচ্চারণটাকে নিলেন, পরিশীলিত হলেন। ধরো আজ তুমি যদি সঙ্গে পথ হারাবো বলে এবার পথে নেমেছি হেমন্তবাবু গাইছেন, হ্যাঁ, শ্রী সলিল চৌধুরীর কথায় সুরে। আমার যুগের, আমার মনে হচ্ছে এই তো, এই আমার যুগে এরকম এইভাবেই তো উচ্চারণ করতে হবে, মানে কপি করতে ইচ্ছে করে, নকল বেশি করতে ইচ্ছে করে। এই প্রভাবটা হেমন্ত মহোদয়ের গানে আমরা ভীষণ ভাবে পেয়েছি। শুনলেই মনে হয় যারই একটু গলা ভারী ভাবে যে হা হা এ তো আমি, এবং আমি এর মানুষের সুরে গান গেয়ে গেছেন, নিজেও কত সুর করেছেন। এবং এই যে বললাম না যে আমার বাবার যৌবনে, হেমন্তবাবুরও যৌবনে করা সুর থেকে আরম্ভ করে কতদিন ধরে সুর করে গেলেন, তেমনি তার সমসাময়িক ধরো, আমরা সকলের নাম তো করতে পারবো না, ধরো রবীন চট্টোপাধ্যায়। আমার ছেলেবেলায় একটা গান মনে আছে, বৃন্দাবন পথযাত্রী চলার পথে থেমে যাও, এক মুঠি ধুলি তুলে নাও, অঙ্গে মাখো সুখদাত্রী চলার পথে থেমে যাও। শ্রী সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় গিয়েছিলেন, রবীন চট্টোপাধ্যায় সুর। কোন রবীন চট্টোপাধ্যায়? যার সুরের অতি আধুনিক সমকালীন একটি সুরের কথা আলোচনা করতে করতে আমরা আসছিলাম, এ শুধু গানের দিন। এই যে এদের গুণপনা, আমি বলছি যে এরা কত রকম, রেঞ্জটা কোনখান থেকে কত অব্দি বিস্তৃত এর কোনো সীমা নেই। এবং ধরো তারই মধ্যে আমরা রবীন চট্টোপাধ্যায়ের সুরে শ্যামল মিত্রকে পেয়ে যাচ্ছি, সন্ধ্যা মুখোপাধ্যায়কে ভীষণ ভাবে পাচ্ছি, হেমন্ত মুখোপাধ্যায়কে পাচ্ছি, কাকে পাচ্ছি না, হ্যাঁ কাকে পাচ্ছি না। এই পেতে পেতে ধরো আমার কেন মনে হয় যেন এদের কাছে যদি একটু শিখতে পারতাম। এই স্টুডিওতে তারা কাজ করে গেছেন, কিন্তু শিখলাম সব পরোক্ষ ভাবে, অর্থাৎ রেকর্ড শুনে শুনে, তাই না? ভাবতে ইচ্ছে করে এটা কিভাবে একটা যন্ত্র নিয়ে ভাবতেন, একজন গায়ক গায়িকা গাইছেন, এই ফ্লোরে দাঁড়িয়ে আছেন, তুমি ভাবো গা শিশির করবে, কিন্তু যে এই দেয়ালগুলো জানে, এই ইঁটগুলো জানে, এই কত মাইক্রোফোন এই গল্প জানে, কত মাইক্রোফোনের স্ট্যান্ড জানে, হয়তো কত কার্পেট জানে। তুমি ভাবো হয়তো এই যে তুমি আমি বসে আছি এইখানে, রবীন চট্টোপাধ্যায় হয়তো দাঁড়িয়ে কাউকে ডাইরেক্ট করছেন, এইভাবে গানটা গাইতে হবে, শিহরণ জাগানো ব্যাপার। আচ্ছা, এরপর লজ্জা করবে না তো কি করবে? আনন্দ হবে। আজকে মানে কালের কি বলবো, পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেটা সঙ্গীতের পীঠস্থান হয়ে দাঁড়িয়েছে, এটা জীবনের ধর্ম, এটাই তো জীবনের পরিবর্তনশীল জীবনের রূপ কতটা পাল্টাতে পারে তার একটা। তুমি একটা বন জঙ্গলে যাও না, পুরনো ঝরা পাতা পড়ে আছে, হ্যাঁ, সেখান থেকে প্রাণ জন্ম নিচ্ছে না? আর এই দেখো এই পুরনো ঝরা পাতা, আহা, যদি শ্রোতাদের শোনানো যেত, সন্ধ্যা মুখোপাধ্যায় গিয়েছিলেন, তা এই নিও না বিদায় অমন করে, হ্যাঁ, তা কিন্তু তা সত্ত্বেও ঝরা পাতা তো বিদায় নেয়, ঝরেও পড়ে, এটা নিঃশ্বাস পড়ে যায়, কিন্তু দেখো নিঃশ্বাস পড়ে, কিন্তু আবার নতুন নিঃশ্বাস জাগে। বাংলা গানের প্রতি তোমার যে আনুগত্য, এটা তো ভীষণভাবে বুঝতেই পারছি। বাবা মা ছিলেন, তাদের সেই প্রভাবটা রয়েছে, এবং বিশিষ্ট সমস্ত গীতিকার, সুরকার, শিল্পীরা এরাও রয়েছেন। এর মাঝখানে তোমার জীবনের বেশ খানিকটা কেটেছে কিন্তু এই বাংলা তথা ভারতের পরিমণ্ডলের ছাড়িয়ে অনেকটা দূরে। বিশেষভাবে যেভাবে তোমাকে আমরা গানের মধ্যে দিয়ে পেলাম, একটা অন্য ধারা হঠাৎ করে আমাদের চন্মনে চাঞ্চল্য একটা এনে দিল গানের জগতে, তাতে তাদের সেই পশ্চিমী ভাবের প্রভাবটা আমরা কিরম ভাবে কতটা পেয়েছি, মানে তুমি কি মনে করছো, কেমন ভাবে এসেছে? নানা ভাবে। দেখো আমি বলবো এটা আলাদাভাবে। প্রথম কথা জানো, শ্রীকান্ত পড়েছো তো, মনে আছে ইন্দ্রনাথ আর শ্রীকান্ত সে চলেছে নৌকোয় করে, আর মহামারীতে মরে গেছে, মরা একটি বাচ্চা না কিশোর বোধহয় তার মৃতদেহ উপরে, এবং তাকে সেই ঝাঁপিয়ে পড়ে তুলে নিয়ে গেল। হ্যাঁ, তা ওই কোন অজাত কুজাতের মরা বলছে না শ্রীকান্ত, তখন ইন্দ্রনাথ বলছে হ্যাঁ রে, মরা জাত আছে নাকি রে? তো শুধু মরা জীবনেরও জাত নেই, মরা বলে না, মানুষেরই জাত আমি বিশ্বাস করি না। কোন আক্কেলে বিশ্বাস করব বলতে পারো? ওই যে বললাম যে আজকের শ্রোতাদের কাছে আমরা আমাদের কথাগুলো, সুরগুলো যে পৌঁছে দিতে পারছি যে মাধ্যমে, সেটা কি বাঙালির তৈরি না? তো তাতে কি হাস্যকর, এইভাবে জাতপাতের বিচার করতে যাওয়াটাই হাস্যকর বলতো। আজকের ধরো বাংলার মশলা পর্তুগালে হয়তো কেউ ব্যবহার করছেন, ভাগ্যিস করছেন, এই জন্যই তো ইতিহাস। যে আমি তোমাকে বলি সতীনাথ, দেখো পঙ্কজ মল্লিক আমাকে দিয়ে একবার একটা গান গাইয়েছিলেন বহুকাল আগে,
7-এর দশকের গোড়ায়। পঙ্কজ মল্লিকের সুরে তোমার বাবা গান গেয়েছেন, এটা একবার আমাকে বলেছিলেন। বাবা গান গেয়েছেন, আমি গিয়েছিলাম আকাশবাণী। আমি তোমায় কেন বললাম কথাটা, ওটা কারণ আছে। গানটা ছিল এরকম: সরস্বতী পুজো উপলক্ষে যে বিশেষ অনুষ্ঠান হয় আকাশবাণীর, রেকর্ড করা অনুষ্ঠান, তাতে এই গানটা উনি একবার, আমার কোন জন্মের পুণ্যের ফল আমি জানি না, সুকৃতির ফল, পঙ্কজ মল্লিক আমার মতন একটি অর্বাচীনকে, এবং তখন আমার বেশ অল্প বয়স, 70-71 সালে গানটা ছিল এরকম: যে বাংময় অর্থ মূর্তি ধরি বিশ্বে করে বিবর্তন। একটা অদ্ভুত স্তোত্রের মতন গান। তুমি এইবারে তুমি দেখো তো দেখি এই সুরটা যেভাবে ধরা হচ্ছে, যে বাংময়, এর মধ্যে যে সুরের ঘোঁতঘাত গুলো রয়েছে, হ্যাঁ, তার মধ্যে বহু ভারতীয় উপাদান রয়েছে, কিন্তু যেভাবে ধরা হলো এটা কিন্তু আমার মনে হয় না খুব একটা ভারতীয়। হ্যাঁ, এটার মধ্যে ইউরোপীয় সঙ্গীতেরও প্রভাব রয়েছে, সাগর পাড়ের ছোঁয়া। এবং রবীন্দ্রনাথ যেমন একটা সাক্ষাৎকারে দিলীপ কুমার রায়কে বলছেন, অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলেকে, যে আমি বলি তোমার বাবার গানে যদি পাশ্চাত্য সঙ্গীতের প্রভাব এসে থাকে তাতে দোষের কি? অনুকরণ, অন্ধ অনুকরণ দোষের, স্বীকরণ, আত্মীকরণ দোষের নয়। কাজেই আমার সৌভাগ্য, এবং তোমার আমার সকলের পরম সৌভাগ্য, যে তুমি আমি এই ধরাধামে আসার বহু আগের থেকে আমাদেরই দেশে বহু মানুষ বড় সুন্দর আত্মীকরণ করেছিলেন। এই আনাগোনাটা ছিল, মানে নিয়েছেন, প্রাণ ভরে নিয়েছেন যতটুকু মনে হয়েছে, এখানকার মাটিতে রোপণ করেছেন, এবং দিব্যি সেগুলো থেকে বেড়ে উঠেছে, গাছ হয়েছে। দেখো, রবীন্দ্রনাথের চমৎকার ছোট্ট কবিতা আছে, আমি কবিতাটা পুরো উদ্ধৃতি দিতে পারছি না, তুমি তো আমার চেয়ে ঢের বেশি খবর রাখো, তুমি হয়তো পারবে। যে এক ভিনদেশি পথিক, ভিনদেশি কবি চলেছে অন্য একটা দেশে রাস্তা দিয়ে, তো সেখানে একটা পথের ধারে ফুল ফুটে আছে, তো ফুল সেই কবিকে বলছে, বিদেশি কবিকে, যে দেশ আমার কবি সেই দেশ তোমারও কি নহে। এইটাই হলো শিল্পীর সুরের, ওইভাবে কি আপনাদের আড়াল করা যায়? এর কিচ্ছু নেই। কাজেই আমি পাশ্চাত্যে গেছি, দীর্ঘকাল থেকেছি, চাকরি করেছি, তাদের সমাজে মিশে গিয়েছি, সব ঠিক, কিন্তু সেই ওদের সঙ্গীতকে আমি ওদের দেশে গিয়ে আবিষ্কার করেছি তা কিন্তু না। আমি ভাগ্যবান, আমি আধুনিক বাংলাদেশের মানুষ, আধুনিক বাঙালি, যে রবীন্দ্রনাথের গানের মাধ্যমে, দ্বিজেন্দ্রলাল রায়ের গানের মাধ্যমে, দিলীপ কুমার রায়ের গানের মাধ্যমে, অতুল প্রসাদের গানের মাধ্যমে, নজরুলের গান স্বাদ গ্রহণ করা হয়ে গিয়েছিল। ধরো আজকে তুমি নূরজাহান, 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 এই যে এই সুরটা কোথায় বোধহয় মধ্যপ্রাচ্য থেকে উনি জোগাড় করে এনেছেন। আমার পৃথিবী, আমার গর্ব এখানে, যে মধ্যপ্রাচ্যের সুরের প্রভাব তো নজরুলের অনেক গানের মধ্যে আমরা পেয়েছি। যে তোমার প্রশ্নের প্রেক্ষিতে এটা বলা খুব জরুরি যে ইউরোপ আমায় পুষ্ট করেছে, ইউরোপীয় সঙ্গীত আমায় নিশ্চয়ই পুষ্ট করেছে, কিন্তু প্রাথমিকভাবে সেটা কিন্তু আমার দেশের গানের মধ্যে দিয়ে জারিয়ে এসে, অর্থাৎ আমার কখনো ইউরোপীয় সঙ্গীতকে কিন্তু বিদেশি মনে হয়নি। এর আর একটা কারণ হয়তো এই যে আমাদের দেশের আকাশবাণী থেকে পাশ্চাত্য সঙ্গীতের আসর ছিল, আজও আছে। আমাদের ছেলেবেলায় ওই রেডিও নব ঘুরিয়ে 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 সেগুলোও তো শুনতাম, তাই না? মিউজিক্যাল ব্যান্ড বক্স, বিকে অ্যানাউন্স করছেন, অসাধারণ কণ্ঠস্বর, অসাধারণ বাচন ভঙ্গি, বরুণ হালদার, এবং সেই গানগুলো, সে হয়তো জিম রিভস এর গান শুনছি, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড বলে জিম রিভস গান ধরছেন, ওরে বাবা, মনে হলো এরপর আর গান গাওয়ার কোনো মানেই হয় না। সেই সময় তুমি যখন গান শুনছো বোধহয় এলভিস প্রেসলিও সেই সময়। এলভিস প্রেসলি অবশ্য আর একটু পরে, কিন্তু আমি বলছি যে আমরা আমাদের ছেলেবেলার গান, এটা তোমায় বলা দরকার, বাবা তো ভীষণ গান পাগল ছিলেন, কোথেকে রেকর্ড ধার করে আনতেন, পাগলামিটা জারিয়ে দিয়েছিলেন তোমার মধ্যে। ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া, রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে রাহুল দেব বর্মন পর্যন্ত শখ করে, বুঝলে, যে বাবা যে এনেছেন সেই দম ঘোরানো কলের গানে শুনছি, কিন্তু
কোন মন্টানার কোন শিল্পী গাইছেন, এটা নাকি নাকি সুরে একটা গিটার বাজিয়ে গাইছেন। এটা শুনছি কিন্তু আমার 7-8 বছর বয়সে বা 5-6 বছর বয়সে। তেমনি পল রোবসনের গান শুনছি, হ্যাঁ, ও মাই ওল কেন্টাকি হোম, ও মাই ওল ওয়ান, সেইটাও শুনছি। তার মধ্যে এক ধরনের রস পাচ্ছি, কি যে পাচ্ছি বুঝতে পারছি, সেও শুনছি। অর্থাৎ জাত নেই, ওই যে বললাম মরারও কোনো জাত নেই, জ্যান্ত মানুষেরও কোনো জাত নেই, তো আদৌ নেই। আজকের আমরা কত বড় অকৃতজ্ঞ, কৃতজ্ঞ এবং ইতিহাস বিস্মৃত হলে তবে বলতে পারবো বাঙালি বাঙালি বাঙালি। আমাদের গান, বাংলার গান, আমি তোমার একটা উদাহরণ দেব। এরকম একটা গান আমি শুনেছি, ও হে প্রাণনাথ আইসো, আইসো হে প্রাণনাথ আইসো। বাউল গান নাকি এটা? তা এটা কবে বাউল সুর হলো গো? হলো কিভাবে? ওই কোন গায়ে এক ধর্মযাজক এসেছিলেন, হ্যাঁ, গসপেলের গান গাইতেন, সে বাউল শুনেছে, হয়তো চার্চের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ও হেনরির গল্পের মতো শুনে ফেলেছে, এবং সেই সুরটাকে সে ডেকে নিয়েছে, আয় বাবা আয় আয়, এইটা দিয়ে কমিউনিকেট করতে পারবো, ওদেরকে অনেক, ওদের কাছাকাছি পৌঁছতে পারবো। হ্যাঁ, না শুধু না, আমি ওই পাখিরে দিয়েছো গান, গায়ে সেই গান, তার বেশি করে না সে দান। তুমি আমাকে সুর দিয়েছো, আমি তার চেয়ে ঢের বেশি দান করি, আমি গান করি। এই যে রবীন্দ্রনাথের যে কবিতাটা, এবং তার যে অহংকার, মানুষের এই অহংকার, সেই বাঙালির কি গ্রামের কি শহরের সুরকার যখন সুর শুনেছেন, জড়িয়ে ধরেছেন, একটা জায়গায়ও তার কোনো বৈষম্য কাজ করেনি, এবং সেখানে আমাদের বাউল কাজ করছে সগর্বে, তার পাশে পাশে কোন বিদেশি সুর কাজ করছে, তুমি সেখানে মোমের পুতুল মমির দেশের মেনে যায় দেখি বাউল গানে শুনে কি নাই বা হলো, আমাদের ঘরের সুর হয়ে উঠছে। কাজেই ইউরোপের যাওয়ার যে গিয়ে ইউরোপীয় গান নিশ্চয়ই আলাদাভাবে শুনেছি, বিশাল আমায় বিরাট প্রভাব বিস্তার করেছে। আমি তার কিছু উদাহরণ সানন্দে দেব, কিন্তু তার রাস্তাটা কিন্তু আমাদের দেশে তৈরি, এবং আমি খুব এটা সজোরে তোমার বিরক্তি উৎপাদন করেও, এবং শ্রোতাদেরও এটা আমি বলতে চাই। বিরক্তি কোন হিসেবে? মানে এই এক কথা বারবার বললে লোকের বিরক্ত হবে। আচ্ছা আচ্ছা, যে সঙ্গীতের কোন জাত আছে বলে আমি মনে করি না। এটা কিন্তু বারবার বললেও লোকের বিরক্তি উৎপাদন হবে না, এবং সুরের জাত নেই, সুরের জাত নেই গো, কিছুতেই জাত নেই। যদি জাত থাকতো তাহলে আউল লাংস আইন থেকে পুরানো সেদিনের কথা আমাদের হয়ে উঠত। ধনধান্য পুষ্পে ভরা কি আমাদের কলা বাগানে তৈরি হয়েছে না? ধনধান্য পুষ্পে ভরা আমাদেরই, এর মধ্যে পাশ্চাত্য সুর কাজ করছে। আমি তো সেটা একটা দেশাত্মবোধ তৈরি করছে আমাদের মনের মধ্যে, আর সেই সঙ্গে একটা গভীর মানবতা বোধ। আমি তাই না? তুমি দেখো, তুমি যে জিনিস দেখো, একটা গাড়ি চলেছে, 4টে চাকা গড়গড় করতে করতে, একটা ফ্যাসিনেটিং দৃশ্য। প্রথম কথা, আদৌ চলছে কি করে? এবারে ভাবো, ওই কনসেপ্টটা, একটা গাড়ি চলবে, তৈরি করেছিল হয়তো জার্মানিতে কেউ। ধরো, আমি কথা আজ তোমার পাশের পাড়ার একটা গলিতে একজন মিস্ত্রি কিন্তু সেই গাড়ি ঠিক করছেন, থেমে যাওয়া গাড়িকে চালিয়ে দিচ্ছেন। যে দেশ আমার কবি সেই দেশ তোমারও কি নহে। ফুল থেকে আরম্ভ করে একটা মোটর গাড়ি পর্যন্ত, এটা তো গর্ব আমাদের যে আমরা মানুষ বলেই এদেশের টিকটিকির সঙ্গে ও দেশের গিরগিটির কোনো বন্ধুতা নেই, দেখাই পায় না, শেয়ার করে না কিছু। আমি মানুষ, আমি তো ব্যাঙ না। মিসিসিপির ব্যাঙের সঙ্গে গঙ্গা নদীর ব্যাঙের বোধহয় দেখা হয় না কখনো, কিন্তু আমার সঙ্গে তো দেখা হয়, তোমার সঙ্গে যে হয়, প্রিভিলেজটা আমাদের আছে। দেখো, রবীন্দ্রনাথ একটা জায়গায় বলছেন না, সাংঘাতিক কথা জানো, যে অবিমিশ্রতাতে যদি কোনো গর্বের ব্যাপার হয়, অবিমিশ্রতা, তাহলে তো বন মানুষ হওয়াই ভালো। মানে বন মানুষের মধ্যে কোনো মিশেল নেই, তাই না? তাহলে বন মানুষের গর্ব, মানুষের মধ্যে মিশেল চলছে বলেই তো মানুষ। এই যে এই সুরগুলো চারদিক থেকে এসে এসে ধাক্কা মেরেছে, এই যে ধারাবাহিকতা, পরম্পরা, তার মাঝখানে তুমি আমি কোথাও আসছি, বসছি, শুনছি, গাইছি, বাজাচ্ছি। আচ্ছা, আস্তে আস্তে একটা অদ্ভুত ইন্টারেস্টিং কথা তুমি বলেছিলে, আমার এটা প্রাসঙ্গিক ভাবেই মনে পড়ছে, যে তুমি ভেবেছিলে গান নিয়ে চলছো, গান নিয়ে কখনো অন্য কিছু হবার ইচ্ছে হয়নি?
যে গানটি না করে অন্য কিছু যদি করতে পারতাম, বা গানের সূত্রে একটা বিচিত্র কিছু। ও কোথা থেকে আবার তোমার অফার দিয়েছিল? সার্কাস। সার্কাস? হ্যাঁ, এটা কি করে সম্ভব? এটা মানে এটা একটুখানি শুনুন। বাজনদার হ্যান্ডস তো আমি তো আসলে হ্যান্ডস। ওই হ্যান্ডস মানে আমি তো বাজনা বাজাই এবং সবচেয়ে সুখ পাই। আজকে তুমি যদি গান গাও আর আমি যদি বাজাই, আমার সবচেয়ে সুখ। আমি নিজে ভালো গান গাইতে জানি না, কেউ গাইলে বাজিয়ে দেবো, বড় সুখ পাই। তা এক সার্কাস পার্টি থেকে একটা প্রস্তাব দিয়েছিল যে ওই যেহেতু আমি একা অনেক কিছু বাজাতে পারি, তা চলো ওয়ান ম্যান শো দিয়ে অনেক কিছু পেয়ে যাবো। আমি ভেবেছিলাম একবার নেবেই যাই, তো বেশ অনেক জায়গায় ঘোরা হবে। তবে আর বাঘসিংহী কেমন, তাদের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখা দেয় আমার বাজনা শুনে, সেটাও মন্দ হতো না দেখার, বুঝলে। মানুষের প্রতিক্রিয়া তো মোটামুটি জানা গেল। মানুষের প্রতিক্রিয়া তখনও ভালো বুঝিনি আমি, যে যখনকার কথা বলছি তখন আমি রাস্তা খুঁজছি। আচ্ছা আচ্ছা। এখনো খুঁজে চলেছি রাস্তা, বাকি সারা জীবন যতদিন বেঁচে থাকবো রাস্তাই খুঁজবো। কিন্তু তখন আমি ভাবছি যে পেটটা ভরবে কি করে। হ্যাঁ, তা সেই ভাবছি একটা সার্কাস পার্টি অফার দিল, তো সে আর যাওয়া হয়ে ওঠেনি। বাড়ি থেকে সবাই এমন চেঁচামেচি আরম্ভ করলো, আমি আর যাইনি। বললো ওটা একটু মানে বাড়াবাড়ি রকমের বাড়াবাড়ি হয়ে যাবে, একটু বাড়াবাড়ি হয়ে যাবে। সুমনদা, পাশ্চাত্য সঙ্গীতের মানে নতুন করে ওখানে গিয়ে রাস্তা চিনতে হয়েছে এমন নয়, এটা বুঝতেই পারলাম। কিন্তু এসব কথাগুলো একটু ওই টুংটাং আওয়াজ, মানে এই সামনে হারমোনিয়াম রয়েছে, দিব্যি টুকটাক বাজাচ্ছ, গান শোনাচ্ছ, চমৎকার লাগছে। ডান দিকে গিটারটা রয়েছে, একটু উঠিয়ে নাও না হাতে। এটা মন্দ বলনি, উঠলে একটু সুরের একটা অন্য ফ্লেভার পাবো। না না, সেটাও তুমি মন্দ বলনি। বাহ, ব্যাপারটা কি জানো, 70-71 সাল নাগাদ আমি একটা সহজ জিনিস বুঝে গিয়েছিলাম ভাই, যে গান যদি আমায় গাইতে হয় সারা জীবন ধরে, তাহলে আমাকে নিজেকে গান লিখতে হবে, সুর করতে হবে। বলে তোমায় একটা জিনিস বলি, গানের সুর কিন্তু আমি করছি অনেক আগে থেকে। 66 সাল থেকে আমি আকাশবাণীতে নিয়মিত আধুনিক বাংলা গান আর রবীন্দ্রনাথের গান গাইছিলাম। কাজেই আধুনিক বাংলা গান তো কোথায় পাবো, ওই জন্য কিছু প্রতিষ্ঠিত গীতিকারদের কাছ থেকে গান নিয়ে আমি নিজে সুর করছিলাম। অর্থাৎ আমি 66 সাল থেকে কিন্তু নিয়মিত মাসে অন্তত 3টি গানের সুর দিয়েছি। আচ্ছা আচ্ছা, কাজে এটা আমার বহু পুরনো কাজ। আমার যেটা মনে হচ্ছিল যে চারদিকে সমাজ যেভাবে চলেছে, যে অবস্থা, আমি আমার গানগুলো, এই গানটাই তো ভালোবেসে শিখেছি আর কি। আর সকলে লেখাপড়া যেভাবে শেখে, অতি একটা মধ্যমানের ছাত্র আমি, সেইভাবে কিছু লেখাপড়া শেখার ব্যর্থ প্রয়াস। কিন্তু গানটা তালিম নিয়েছি ছেলেবেলার থেকে, সত্যিকারের তালিম। মানে ওইভাবে গান শেখার পর কিন্তু গানটা কি সাধারণ মানে পেশা করার কথা মানুষের, আমি তা করিনি। একটা আড়ষ্টতা কাজ করতো, পেশা করব না। বাবা বলতেন করিস না, লোকে শ্রদ্ধা করে না। জানি না ঠিক বলতেন কিনা, তবে অংশ তো ঠিক নিশ্চয়ই বলতেন, আজ বুঝতে পারি। শ্রদ্ধা নিয়ে কথা বড় কম বলে মানুষ গায়কদের সম্পর্কে। যাই হোক, তা আমার মনে হচ্ছিল আশপাশের সমাজ, এই যে এত ভালোবেসে গান শিখলাম, কি গাইবো, কোন গান গাইবো? আমি তো কিছু বলতে পারছি না। আমার কথাগুলো, প্রচলিত গানগুলো আমার কথাগুলো আর বলছে না। এটা আমার ধারণা, সেটা ভুল হতে পারে, কিন্তু আমার মনে হয় না আমি ভুল বলছি। বিশেষ করে ধরো 60-এর দশকে গ্রুপ থিয়েটারের নাটক, সাময়িক পত্রে যে লেখাগুলো বেরোচ্ছে, তাদের রং পাল্টাচ্ছে, অদৃশ্য লেখাগুলো চারদিকে রয়েছে, যে দেয়াল লেখনগুলো দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে না, নানান পরিবর্তনের ঘাত প্রতিঘাত, এই সব কিছু এর রিফ্লেকশন কতটুকু বাংলা গানে, আমার খুব অস্বস্তি হতো। এমন একটা সময় হলো যখন আমার গলা দিয়ে গান বেরোচ্ছে না। মনে রাখো, আমি কিন্তু 12 বছর খেয়াল শিখেছি, নিয়মিত দিনে 6 ঘন্টা রেয়াজ করে আজন্ম বাংলা গান শিখেছি। যদি সেরকম পরিস্থিতি কখনো হয়, আমি 3-4 ঘন্টা এক নাগাড়ে বাংলা গান গেয়ে যাবো। নানান মানুষের লেখা সুর করা, কোনো খাতা লাগবে না, কয়েক হাজার গান আমার মাথায় আছে ভাই। এইভাবে ভালোবেসে, নিষ্ঠা দিয়ে, পরিশ্রম দিয়ে বাংলা গান শিখেছি। আজই তোমায় আমি এমন 2-1টা গান শোনালুম যা আমি হয়তো 30 বছর ঠোঁটেও আনিনি। এই জায়গা থেকে কিন্তু আমার বিশ্বাস, কোনো ভুঁইফোঁড় বৃত্তি থেকে না, যে আমাকে আমার গান তৈরি করতে হবে। এই তারপর আমি 73 সালে একবার ফ্রান্সে যাই একটা কাজে, বুঝলেন। গিয়ে সেখানে দেখি একটা লোক খোনা খোনা গলায় গাইছে, How many roads must a man walk down
before you call him a man, এরকম একটা গলা করে, how many seas must a white dove sail, এরকম একটা কোনা কোনা গলায়, খুব ভালো গায়ক মোটেও না, কিন্তু তার একটা গানের লাইন, the answer my friend is blowing in the wind, the answer is blowing, প্রত্যেকটা গান আমায় একবার নতুন করে জন্ম দিয়ে দেয়। রঙ্গিলা 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 রে, দেখো এই ডিলানের গানের সঙ্গে শচীন কতার গানের কোথায় একটা যেন মিল। রঙ্গিলা কই গেলা রে বন্ধু কই, দেখো how many roads must a man, ওই যে বলছিলাম না গানের মানুষের যেমন জাত নেই গানেরও জাত নেই, তো এই গানটা বুঝলে এ তো বলে দিল এর কথাটা। তেমনি শুনছি নানান মানুষ গাইছে গান, একটা গান শুনলাম বুঝলে, সেখানটা এরকম, ফিল অক্স বলে একটা লোকের তৈরি করেছে, show me prison, show me the jail, show me the prisoner whose life has gone so stale, I'll show you, young man, with so many reasons why these are but for fortune, no you or I. বিটলসদের গান নতুন করে শুনলাম, এই গানগুলো শুনতে শুনতে আরো নানান গান, ফ্রান্সের গান শুনলাম, মানে ফরাসিদের গান, নানান মানুষের গান শুনতে শুনতে পর্তুগিজ ফাদার্স শুনলাম। তো ইউরোপের গানগুলো শুনতে শুনতে একবার সশরীরে হাজির থেকে শুনতে শুনতে মনে হলো যে এরা তো ধরে ফেলেছে, এরা ধরে ফেলেছে সময়টাকে, বলতে যায় তাকে, সময়টাকে ধরছে, মুহূর্তটাকে ধরছে। এটাও একটা রবীন্দ্রনাথ একটা চমৎকার উক্তি আমাকে তাড়া করে বেরিয়েছে অনেকদিন ধরে, জানাছে, সঙ্গীতে এতটা প্রাণ থাকা চাই যাহাতে তাহার উপর সমাজের উপর তাহার প্রভাব পড়ে, সমাজের বয়সের সহিত যাতে তাহার বয়স বাড়ে। এই উক্তির খুব বড় সাংঘাতিক। সঙ্গীতকে সবসময় সমকালীন থাকতে হবে, তার এই দায়বদ্ধতা আছে। চমৎকার বলেছো ভাই, এটা একটা মস্ত বড় দায় সঙ্গীতের এবং মানুষের। হ্যাঁ, খুব ভালো বলেছো যে সারাক্ষণ সমকালীন থাকতে হবে এবং এমনকি ভবিষ্যতের দিকে নির্দেশ করতে হবে, নয়তো ধারাবাহিকতা থাকবে না। তা এই ইউরোপের গানগুলোর মধ্যে দেখলাম এরা তো বলতে পারছে, কই আমি তো বলতে পারছি না, এবং আমরাও সবসময় বলতে পারছি না। কেউ কেউ বলছিলেন, এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার, জটিলেশ্বর বলছিলেন, কিন্তু আমি যে বলতে পারছি না, জটিলেশ্বর বলছেন, আমি তো পাচ্ছি না। যে এই গানগুলো শুনতে শুনতে, শুধু এই গানগুলো নয়, জটিলেশ্বরের গানটা এটাও আমাকে খুব সাহায্য করেছে। আমার কিন্তু নিজের তাগিদটা আমি প্রথম পেলাম। সুকান্ত ভট্টাচার্যের প্রিয়তম কবিতায় আছে না, নিষ্কণ্টক বর্মায় পেলাম ঘরে ফেরার তাগিদ। কোন একটা জায়গা থেকে ফ্রান্স খুব নিষ্কণ্টক ছিল না, কিন্তু আমার মোকামে কিন্তু ফিরিয়ে দিল। এই যে অস্থিরতাটা ছিল, সেটা থেকে কিন্তু আমি ফিরে এলাম। যে আমি এমনকি আমাদের লোকায়ত গানগুলোকে, যেমন ধরো এই তো একটু আগে যে কথাটা বলছেন যে সেই যে দিনগুলি, বাঁশি বাজানোর দিনগুলি, ভাটিয়ালির দিনগুলি, বাউল গানের দিনগুলি, শচীন কত্তাজি গানগুলো দেখো স্মৃতিচারণ করছেন, অদ্ভুত নস্টালজিয়া ছাইয়ে দেয় সঙ্গে। গানের একটা ফাংশন তৈরি হলো, গানের একটা ফাংশন তৈরি, ছবিগুলো খুব চেনা। হ্যাঁ, এবং সুরের আঙ্গিকের কথা বলছি আমি এখানে, আমি মিউজিশিয়ান হিসেবে কথা বলছি। সুরের যে আঙ্গিকটা, যে সুরের যা বক্তব্য, কথার শুধু বক্তব্য না, সুর একটা উপাদান, মস্ত বড় উপাদান, আসল উপাদান সুর। যে সেইটা যে বলছে, এই আমার স্মৃতিচারণের জায়গাটা তৈরি হয়ে গেল। ইউরোপ, আমেরিকা আমাকে এই শিক্ষাটাও দিয়েছে। আমি পরে 75 সালে প্রায় স্থায়ীভাবেই ইউরোপের বাসিন্দা হয়ে যাই। তখন ভলফ বিয়ারমান নামে একজন জার্মান গীতিকার, সুরকার ও গায়ক এবং লেখক, তার গান আমায় ভীষণ প্রভাবান্বিত করে। যেহেতু তিনি জার্মান ভাষায় কাজ করেছেন, আমাদের দেশে তার গান সমাদৃত না, মানুষ শোনেও না, শুনবেই বা কেন। কিন্তু তার গান, তিনি একটি মাত্র গিটার নিয়ে গান করেন, লেখেন গান নিজে সুর দেন।
তার এই ভঙ্গি আমার খুব মনে হচ্ছে খুব সাধারণ ভাবে আমাদের হারমোনিয়াম যন্ত্রটা বয়ে বয়ে কোথায় নিয়ে যাব, এটা আমাকে এত ডায়নামিক হতে দিচ্ছে না। অথচ আমাদের দেশে যারা দোতারা বাজান তাদের কত সুবিধে, কিন্তু দোতারায় কর ধরতে পারি না, কিন্তু কর যে আমায় ধরতে হবে, এই যে কর্ডগুলো আমায় ধরতে হবে। আমার আধুনিকতার এই দানটাকে আমি অস্বীকার করব কেন? এই করতে করতে মাথায় গিটারটা ঢোকে, বুঝলে, দীর্ঘকাল পরে আমি বুড়ো বয়সে গিটার শিখি। কিন্তু এটাও আমার বলতে পারো যে এই জায়গা থেকে শেখা, যে একটা গিটার হাতে আমি অনেক সহজে ধরো তোমার সঙ্গে হাঁটতে হাঁটতে কোথাও চলে গেলাম বাদে বাদে, এটাও আমার ইউরোপেই শেখা। কিন্তু তার চেয়েও যেটা বড় কথা, ইউরোপীয় সঙ্গীত কিন্তু আমায় শিখিয়েছে নির্লজ্জ হতে, ঠিক বাংলার সঙ্গীত যেমন শিখিয়েছে। মাগি যেমন মিনছে তেমন ছেলেগুলোও কেমন ধারা, কি অপার নিষ্পাপ নির্লজ্জতা, তাই না? তার সঙ্গে আমাদের বাংলার সাধারণ যা ঘর থেকে গান উঠে এলো, এর মধ্যে কোনো নকল আবরুত বোধ নেই, কৃত্রিমতা নেই। এই যে কালীকে নিয়ে গানটা, মাগি যেমন মিনছে তেমন, কালী যেমন শিবও তেমন, ছেলে মেয়েগুলো যেন কেমন, এই যে ভাব থেকে একবারে ঘরের কথা বলে দিচ্ছে। কই, আমাদের তো এ নিয়ে কোনো আড়ষ্টতা ছিল না, এই জায়গা। কিন্তু আধুনিক বাংলা গানের গীতি কাব্যে একটা আড়ষ্টতা, একটা গান ভাব কিন্তু রয়ে গিয়েছিল। সেটা ভাঙার চেষ্টা বহুবার হয়েছে, বহু সাফল্য অর্জিত হয়েছে। আমাকে তাড়া করে বেড়াচ্ছিল এই এমন গান তৈরি করতে হবে যে গানটা তোমার আমার কথা সরাসরি বলে দিতে পারে। সব পারবো না, আমি কিছু বলবো, যেটুকু পারি সেটাই। অর্থাৎ আমি রাস্তায় যাকে বসে থাকতে দেখছি, এক মুখ দাড়ি গো অনেক কালের কালো ছোপ ছোপ, জট পড়া চুলে তার উকুনের পরিপাটি সংসার। এটা কিন্তু আমার ইউরোপ যেমন শিখিয়েছে, আমার দেশের লোকও শিখিয়েছে। গাঁয়ের লোকগুলো শহরে যে বাঁদর খেলা দেখায়, ও দেখবে এবারে শ্বশুর বাড়ি চললো রে করে ডুক 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 করে বাজাচ্ছে আর গান গেয়ে যাচ্ছে। আমি তার কাছ থেকে শিখেছি। টিউবওয়েল বানাচ্ছে, দেখবে একটা গান গাইছে, টঙের লোকটা যে পুলিটা ধরে বসে আছে সে গান গাইছে, বাকি একসঙ্গে, এবং সে গান বানাচ্ছে, সে সমানে গান বানিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি তার সেই গান বানানোর ঢং থেকে গান শিখিয়েছি এইভাবে। সময় কি পাল্টাবে নাকি বিষয়টা পাল্টাবো, সময় কি পাল্টাবে। ঘরের পাশে একটা লোক বাঁশি বাজায়, বিহারি, তার সেই বাঁশির সুর শুনে আমি একেবারে সেই সুরটাকে ধরতে চেষ্টা করেছি আমার মতো করে, আমার কথা দিয়ে। বাঁশরিয়া বাজাও বাঁশি দেখি না তোমায়, এই সাহসটা আমাকে কিন্তু পাইয়ে দিতে সাহায্য করেছে পাশ্চাত্যের গান। কিন্তু সেই একই সঙ্গে পাশ্চাত্যের গানগুলো শুনে কিন্তু আমার দুম করে আমার সম্বিত ফিরে এসছে। আরে এই গানটা তো ছিল, সেই যে দিনগুলি শুনি টাকডুম টাকডুম বাজে বাজে ভাঙা ঢোল। কি অপার নিষ্পাপ নির্লজ্জতার সঙ্গে কোথাও কত গলা একটু ভেঙে গেল, কিচ্ছু যায় আসে না। ভুলে যা কি যে ভাবে, যে আঙ্গিক, কিভাবে গানটা গাইতে হবে। কাজেই আমি বলবো ওই যে লাইনটা, নেক্সাসটা তোমায় বলছিলাম না, পৃথিবীটাই গানের মধ্যে। কাজে ইউরোপীয় সঙ্গীত কিন্তু আমায় ধাক্কা দিয়ে আবার আমার মূলেই ফিরিয়ে দিয়েছে। মানে ওইভাবে কোনো সীমারেখা নেই, এই পর্যন্ত আমার দেশের গান, এইখান থেকে অন্যদের গান, কোথায় এরা মিলেমিশে একাকার। তবে খুব স্বাভাবিকভাবে আমি যদি ভলফ বিয়ারম্যানের গান না শুনতাম, আমি যদি আরো বহু পিট সিগারের গান না শুনতাম, আমি যদি উডি গাথরির গান না শুনতাম, আপনার অনুভবটা বোধহয় তোমার মানে পূর্ণতা পেত না। না, ঠিক একই রকম অপূর্ণ থেকে যেত আমার সবকিছু যদি আমি গিরিন চক্রবর্তীর তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনড়ে কাল বসে খেতে ঝড়, এই যে যেভাবে গেয়ে উঠছেন, এই গেয়ে ওঠাটা একটা জায়গায় আড়ষ্টতা নেই, এই নির্লজ্জতার পাঠ আমাকে আমার দেশে দিয়েছে। আরেকটা কথা আমাকে বলো, যত যাই হোক টোক, মানে নানা রকম দিক থেকে বিচার করে দেখলেও অনেক লেখাজোকা তোমাকে নিয়ে হয়, অল্প বিস্তর তুমিও লেখো টেখো, সব মিলিয়ে
এই মুহূর্তে সুমন সুমন একটা রব গানের জগতে রয়েছে, এবং সুমন চট্টোপাধ্যায় গানের জগতে একজন সেলিব্রিটি হয়ে গেছে, এটা স্বীকৃত সত্য। এই সেলিব্রিটি হয়ে ওঠা, তুমি পথ খুঁজছিলে, চাইছিলে একটা রাস্তা, পেয়ে গেলে, তাতে পাশ্চাত্যের একটা ভালো কাজ করলো তারা তোমাকে নিজের মোকামে তোমারই কথায় ফিরিয়ে দিতে। এই যে ফিরে আসা, স্বীকৃতি পাওয়া, স্বীকৃতি শুধু পাওয়া না, একজন সেলিব্রিটি হয়ে ওঠা, এটার মানে তোমার তোমার রিয়াকশন কি এই ব্যাপারে? দেখো, খ্যাতি পেতে তো ভালোই লাগে। সুমন চট্টোপাধ্যায়ের ক্যাসেট বেরোলেই ভাল লাগে আমার, হাজারে হাজারে বিক্রি হয়ে বলি না, যাচ্ছে। আমার নির্লিপ্ত মিথ্যে কথা বলা হবে, আমার খুব ভাল লাগে। আমি যখন জানো, আমি তোমায় বলি এমন হয়েছে, আমি জাঙ্গিপাড়া বলে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে মুর্শিদাবাদ, হ্যাঁ, গ্রামের না, সেটা না, হুগলি। আচ্ছা আচ্ছা, হুগলি জঙ্গিপাড়া। ওটা জঙ্গিপাড়া। আচ্ছা আচ্ছা, ওটা দাদা ঠাকুর। তা জাঙ্গিপাড়ায় দেখি ওই মফস্বল এবং গ্রামের ছেলে মেয়েরা আমার একটা গান গাইতে বললো। আমার শুধু গিটার ছিল, তা আমায় বললো, তুমি ওই গানটা গাও কাকু। সরাসরি কাকু বলে, আমি কোনোদিন এর আগে দেখিনি এরম ভাবে কেউ সম্বোধন করছে। ছুটি ছুটি গানটা গাও। আমি টেলিভিশনের জন্য ছুটি ছুটি একটা গান করে দিয়েছিলাম। আমি বললাম, হ্যাঁ রে, তা আমি তো ওই গান তো গিটার নিয়ে গাই না, ও গান তো অন্য যন্ত্র দরকার। বলে, ও তো কিছু না, তুমি গাও না, তাহলে আমার যদি কথা ভুল হয়ে যায় আমরা ঠিক করে দেবো। এবারে অন্তত শখানেক সদেরেক ছেলে মেয়ে একসঙ্গে গাইতে জাঙ্গি পাড়ায় একসঙ্গে আমার সঙ্গে গানটা পুরোটা গিয়ে গেল, এবং বদীর্ঘ একটা ব্যালেড। আমার মানব জন্ম সার্থক হয়ে গেল ভাই। আমি প্রসিদ্ধি খারাপ লাগে না, যখন রাস্তা দিয়ে যাই কেউ বলে সুমন যাচ্ছে, ভালোই লাগে। আবার একটু বোকা বোকাও লাগে, ছোট্ট ছেলে যখন বলে সুমন, আমি তার বাপের বয়সী বলছে, যাক তবু বললো। কিন্তু খারাপ লাগে এই ভেবে, আমার চেয়ে ঢের ক্ষমতাশালী ছিলেন আমার বাবা, তিনি এটা পাননি। আমার চেয়ে ঢের বেশি ক্ষমতাশালী অনেক মানুষ আজও আছেন, তারা পাচ্ছেন না। চলকে পড়ে কলকে ফুলে মধু যে আর রয় না, প্রতিমা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের নাম তো কেউ করে না। আমি ফুলকে যে দিন কেঁদে সেদে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি, এরকম চরম আধুনিক সমকালীন লাইন যিনি লেখেন, কই তার অটোগ্রাফ নিতে তো মানুষ ছোটে না। আমার কষ্ট হয়, আমার ভালো লাগে, লজ্জাও করে। একটা জিনিস খুব খারাপ লাগে, দেখো, ভালো লাগার দিক তো একটা মানুষের জীবনে আমি 5 সেকেন্ডের ভালো লাগা যদি জাগাতে পেরে থাকি, বাবা আমার মানব জন্ম সার্থক, আমি ধন্য হয়ে গেছি। খারাপ লাগে কোথায় জানো, আমায় নিয়ে যে আলোচনা হয় তাতে আমার সঙ্গীত সম্পর্কে কথা বড় কম থাকে। আমি কি সাপের খেলা দেখাই, না ভোটে দাঁড়াবো, নাকি লেবু লজেন্স বিক্রি করব, নাকি পলিটিক্স করি, নাকি কি, আমি কে, মানে কি, এর সঙ্গীতে আমার ভূমিকা কি, এ নিয়ে মানুষ খুব বেশি বোধহয় লেখেন টেখেন না। লিখলে ভাল লাগতো আর কি, যে এটা নিয়েও লেখা হচ্ছে, এটা ভাল লাগতো আর কি।